গতবারে তৃণমূল কংগ্রেসের যে সরকার ছিল তাদের যে ঋণের বোঝা, সেই ঋণের বোঝা এখন এই সরকারকে বইতে হবে। বেতন, পেনশন, অনুদান এইসব দিতে দিতেই বাজেটের বেশিরভাগ টাকা খরচ হয়ে গেছে। অনুদান কি লাগবে না? যে কোনো একটা রাজ্যের ক্ষেত্রে অনুদান লাগে। কখনোই একটা রাজ্যে শুধু ভোগ দিয়ে উন্নয়ন হতে পারে না। আর লাস্ট 15 বছর তো আমরা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে ছিলাম কিনা বুঝতেই পারছিলাম না। নতুন সরকার শপথ গ্রহণ করেছে, তারই সঙ্গে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম ক্যাবিনেট বৈঠক হয়ে গেল। আর তাতে এক গুচ্ছ সিদ্ধান্ত। বিএসএফ কে জমি দেওয়া হবে, কেন্দ্রীয় সমস্ত প্রকল্প রাজ্যে এবার এক এক করে ঢুকবে, প্রসিডিওরও চালু হয়ে গিয়েছে, এমন খবর পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন কৃষি অর্থনীতির গবেষক দেবাশিস মিথিয়া। তার সঙ্গে কথা বলবো এই যে অর্থনীতির হাল ফেরাতে গেলে রাজ্যে ঠিক কি কি প্রয়োজন, কারণ যা পরিস্থিতি হয়ে রয়েছে, যে বিপুল পরিমাণ ঋণ রাজ্যের মাথায় রয়েছে, সেই পরিস্থিতি ঠিক করতে গেলে ঠিক কি কি জায়গায় পরিবর্তন দরকার, কথা বলবো দেবাশিস স্যারের সঙ্গে। রাজ্য সরকার, পুরনো যে রাজ্য সরকার নতুন রাজ্য সরকারকে মোটামুটি ঋণ দিয়ে গেছে প্রায় 8 লক্ষ কোটি টাকা। এই যে 8 লক্ষ কোটি টাকা ঋণ থাকার অর্থ হচ্ছে আয়ের একটা বিপুল পরিমাণ অর্থ সুদ দিতে চলে যায়। ফলে সেই টাকাটা আমরা খুব একটা ডেভেলপমেন্টের কাজে লাগাতে পারি না। পাবলিক ফিনান্সে একটা খুব সুন্দর কথা আছে যে এই প্রজন্মের ঋণ বা সেই ঋণের বোঝা পরের প্রজন্মের দিকে চলে যায়। এটা খুব সহজ করে বললে হয় যে কোনো পিতা তার সন্তানের জন্য, একজন পিতা তার জীবদ্দশায় তিনি যদি ঋণ করে যান, তিনি মারা যাওয়ার পর তাকে শোধ দিতে হয় তার সন্তানের। ফলে এক্ষেত্রেও তাই হয়েছে। রাজনীতিতে সরকার বদল হবে, পালা বদল হবে ঠিকই, কিন্তু একটা সরকারের ঋণ পরের সরকার এসে তাকে সরিয়ে দিতে পারবে না। সেই ঋণের বোঝা তার কাছেও তাকেই বইতে হয়। ফলে গতবারে তৃণমূল কংগ্রেসের যে সরকার ছিল তাদের যে ঋণের বোঝা, সেই ঋণের বোঝা এখন এই সরকারকে বইতে হবে। কিন্তু এরা কিভাবে ওভারকাম করবে, ওখান থেকে বেরোবে কি করে? আমরা তার আগে একটু দেখে নিই এই ঋণের বোঝাটা কেন এতটা আমাদের উপর এসে চেপে বসলো। এতটা ঋণ হওয়ার কথা ছিল না। যে কোনো একটা রাজ্য সরকার ঋণ করতেই পারে। সেই ঋণের টাকা আমাদের বাজেটে দুটো দিক থাকে, একটা হচ্ছে রাজস্ব খাত, একটা হচ্ছে মূলধনী খাত। রাজস্ব খাত মানে অনেকটা ঠিক আমাদের সংসারের মতো। আমি 100 টাকা রোজগার করলাম, আয় 100 টাকা ব্যয় করব। আমাদের এই 2004 সালে চালু, 3 সালে অ্যামেন্ডমেন্ট হয়, 4 সালে চালু হয় এফআরবিএম অ্যাক্ট। এফআরবিএম অ্যাক্টে পরিষ্কার করে বলা আছে সেখানে এই যে লোন কতটা নেবে, রেভিনিউ এক্সপেন্ডিচারে কতটা হবে, সেখানে পরিষ্কার করে বলা আছে যে এই রাজস্ব খাতে, মানে যেটাকে আমরা বলি রেভিনিউ এক্সপেন্ডিচার, সেখানে ঘাটতি হওয়া চলবে না। মানে আয় যতটা ব্যয় ততটা। ঘাটতি হলে কি ক্ষতি হতে পারে? ঘাটতি হলে যে ক্ষতিটা হচ্ছে, তখন আমাকে সংসার চালাতে ধার করতে হবে। সেই ধারের টাকা আমি অন্য কোনো ডেভেলপমেন্টের কাজে লাগাতে পারবো না। আমাদের রাজ্যের ক্ষেত্রেও তাই হয়েছে। মাইনে, মানে যাকে আমরা বলি বেতন, পেনশন, অনুদান এইসব দিতে দিতেই বাজেটের বেশিরভাগ টাকা খরচ হয়ে গেছে। এতে একটা লাভ হয়, এতে নির্বাচনী যেটাকে আমরা বলি জনমোহিনী, একটা জনমোহিনী কর্মসূচি হিসেবে এটা ঠিক আছে। কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়ন, বিশেষ করে রাজ্যে এটাকে আমরা বলি স্টেট জিডিপি, সেই স্টেট জিডিপি না বাড়িয়ে শুধু লোন করে এই অনুদান, এইটা খুব একটা ভালো কাজ ছিল না। এর এটাকে করাই যেতে পারতো। এটাকে অনেকে অনুদান, যে অনেক সময় লোকে বলে যে অনুদান কি লাগবে না, যে কোনো একটা রাজ্যের ক্ষেত্রে অনুদান লাগে। কিন্তু অনুদান মানে এরকম নয় সেই সবাই, আপনিও জানেন আমিও জানি, এই যে লক্ষ্মীর ভান্ডার, প্রচুর লোক গাড়ি থামিয়ে ফর্ম দিয়েছে, সরকার দিচ্ছে 1,500 টাকা বিনা পয়সায় আমি নিলাম। এটা হওয়া উচিত ছিল টার্গেটেড, যে মানুষের প্রয়োজন আছে সেই মানুষই পাবে। যদিও এই নতুন সরকার আজকেই ঘোষণা করেছে এই প্রকল্পগুলো চলবে, এখন তারা নিশ্চয়ই কোথাও ভাবনা করেছে, কোথাও সংস্থান করবে, এরকম একটা ব্যবস্থা নিশ্চয়ই তারা করেছে, ভাবনা চিন্তা থেকেই তারা করছে। কিন্তু আমাদের যেটাকে আমরা বলি ফিসকাল বাজেট, ফিসকাল বাজেট হচ্ছে ফিসকাল ডেফিসিট। ফিসকাল ডেফিসিট মানে কি? এই রাজস্ব মূলধন দুটোকে নিয়ে মোট একটা রাজ্য সরকারের মোট আয় এবং মোট যে ব্যয়, তার গ্যাপটাকে বলা হয় ফিসকাল ডেফিসিট।
সেইটার জন্য আমরা লোন করি। লোন একটা রাজ্য সরকার করতেই পারে, যে কোনো রাজ্য সরকার। সেইটা যদি ডেভেলপমেন্টের কাজে লাগে তাহলে লোনে কোনো ক্ষতি নেই। আমাদের গতবারের যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের ডেভেলপমেন্টের ওরিয়েন্টেশনটা ছিল, সেটা হচ্ছে ওই কনজামশন লেড গ্রোথ, যেটাকে আমরা বলি, ভোগের পেছনে। কিন্তু কখনোই একটা রাজ্যে শুধু ভোগ দিয়ে উন্নয়ন হতে পারে না, তাকে উৎপাদনের দিকেও নজর দিতে হবে। যদি উৎপাদন না হলে, যদি জিডিপি না বাড়ে, নাহলে ইন্ডাস্ট্রি হবে না, কর্মসংস্থান হবে না। ফলে এই দিকটা নেগলেক্টেড হয়েছিল। এই যে নতুন রাজ্য সরকার এসছে, এই রাজ্য সরকারে এখন মূল দায়িত্ব হচ্ছে এই রাজ্যের প্রোডাকশনটাকে বাড়াবে। তারা কিভাবে বাড়াবে? তারা নিশ্চয়ই পরিকল্পনা করবে। আমার মনে হয়েছে যে তিনটে জিনিস খুব জরুরি এই মুহূর্তে, তিনটে আর এর কথা আমি বলবো। একটা হচ্ছে রিভাইভাল, রিফর্ম, রিস্ট্রাকচার। যদি বলেন কি রিভাইভাল, আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু আমরা খুব একটা পিছিয়ে থাকা রাজ্য নয়। আগে সারা ভারতবর্ষে লোকজন বলতেন যে পশ্চিমবঙ্গ কি করছে, পশ্চিমবঙ্গ একটা মডেল ছিল। কিন্তু আস্তে আস্তে বিভিন্ন রাজনৈতিক টানা পোড়েন বাতাবরণ পরিবর্তন হতে 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 পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় এসছে, একটা সময় আমাদের পাশের রাজ্য বিহারের সঙ্গে বলা হতো যা কিছু খারাপ সব বিহারকে দেখানো হতো। কিন্তু পরে এমন হলো বিহারও এগিয়ে এলো, কিন্তু আমরা পশ্চিমবঙ্গ পিছিয়ে গেলাম। পশ্চিমবঙ্গের রাজনীতি, পশ্চিমবঙ্গের প্রশাসনে আস্তে আস্তে দিনের পর দিন দুর্নীতি, মানে এমন একটা জায়গায় আমরা পৌঁছালাম, পশ্চিমবঙ্গ কিন্তু একেবারে পিছিয়ে পড়া একটা রাজ্যের দিকে, মানে সেই তকমাটা আমরা পেলাম। আমি কোনটা বলছি? আমাদের একসময় হুগলি নদীর দুপাশ জুড়ে প্রচুর জুট মিল ছিল। ভিন্ন রাজ্য থেকে লোকজন আসতো, চটকলের ধোঁয়া, সেটা অদ্ভুত একটা সংস্কৃতি ছিল। আমাদের ছিল দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। সেকেন্ড পরিকল্পনায় যখন আমাদের ভারতবর্ষের পরিকল্পনা হলো ভারী শিল্পের দিকে যাবে, সেই সময় দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তৈরি হলো। দুর্গাপুর ছিল, সেল, ভেল, মানে প্রচুর ইন্ডাস্ট্রি সেই সময়টাই ছিল। পরে আমাদের বাম জমানায় ওই সময় হলদিয়া পেট্রোকেমিক্যাল হলো। সমস্ত ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা এখন ধুঁকছে। ফলে আমাদের সেই জায়গাটা রিভাইভ করা খুব দরকার। রিফর্মের কথা কোন জায়গাটা বলছি? প্রশাসনে এমন একটা আমাদের প্রশাসনের ক্ষেত্রে তৈরি হলো কাটমানির সংস্কৃতি, দুর্বৃত্তায়ন। ফলে প্রশাসনিক জটিলতা, যেটাকে আমরা বলি লাল ফিতে, সেই সমস্ত জায়গাটাই কিন্তু রিফর্ম করতে হবে। আর কি, যেটাকে আমরা বলছি রিস্ট্রাকচার। শুধু পুরনো জিনিস রিভাইভ করলেই হবে না, নতুন করে আইটি সেক্টর, তারপরে ফার্মাসি কোম্পানিগুলোকে আনা, এগ্রিকালচার প্রসেসিং ইউনিট, এই জায়গাগুলোকে আনা আমার মনে হয় খুব জরুরি। এটা হচ্ছে আমার বেসিক জায়গা, আমার এইটুকু বলা। বিজেপি সরকার নতুন এসছে আমাদের রাজ্যে প্রায় 50 বছর, ওদিকে 34, এদিকে 15 বছর। কেন্দ্রের সঙ্গে রাজ্যের কোনো লিয়াজও ছিল না। মিনস হচ্ছে যে একটা রাজনৈতিক বাধ্যবাধকতায়, বাম জামানাতেও আমরা দেখেছি কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র আমাদের ছাড়পত্র দিল না, এরকম একটা স্লোগান ছিল। আর লাস্ট 15 বছর তো আমরা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে ছিলাম কিনা বুঝতেই পারছিলাম না। মানে কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে এসে প্যারালাল একটা রাজ্য সরকারের প্রকল্প হয়, কেন্দ্রের কোনো প্রকল্পই রাজ্য সরকার নিচ্ছিলেন না। তার ফলে আমরা তো একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে থাকি, সেখানে আমরা লোকসভায় যখন ভোট দিই, কেন্দ্রীয় সরকারটা তো আমারও, তাহলে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় কিছু সুযোগ সুবিধে তো রাজ্যবাসী পাওয়ার কথাই ছিল। কিন্তু রাজ্যের যারা প্রশাসক ছিলেন, তারা সেই প্রকল্পগুলোকে কিছুতেই রাজ্যে ঢুকতে দিতেন। মানে কতগুলো তো খুবই পপুলার ছিল, যেমন আয়ুষ্মান ভারত, আমি এগ্রিকালচারে কিছুটা কাজ করি, প্রাইম মিনিস্টার ফসল বীমা যোজনা, কৃষক বন্ধু এরা চালু করেছিল, যেখানে পিএম কিষাণ, যেখানে কৃষকদের প্রাইম মিনিস্টার সরাসরি অ্যাকাউন্টে টাকা দিচ্ছিলেন। এরকম আরো প্রচুর প্রচুর স্কিম ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের, 100 দিনের কাজ, তারপরে আবাস যোজনা। এগুলো আমরা সবাই জানি। রাজ্য আলাদা একটা প্যারালাল চালাতে, প্রকল্পগুলো চালাতে গিয়ে যে বিপদটা হয়েছে তার তো টাকা লাগে। এটা যদি কেন্দ্রীয় প্রকল্প নিত তাহলে কেন্দ্রীয় টাকায় হতো। সেই টাকা যখন খরচ করতে যাচ্ছে,
খুব স্বাভাবিক কারণেই সেই টাকাটা অন্য ডেভেলপমেন্টে আর কাজে লাগছে না। আমাকে দেখতে হবে যে আমি মারামারি করতে গিয়ে আমি রাজ্যবাসীকে বিপদে ফেলছি কিনা, সেইটা দেখতে হবে। সেই বিপদটা এখন নেই। এখন এরাও আর এই যে বিজেপি পরিচালিত সরকার, এরাও আর বলতে পারবে না কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্রের ছাড়পত্র নেই, এইটা বলতে পারবে না। ফলে এই রাজ্য সরকার শুরুতে যেমন আমরা দেখলাম যে কতগুলো ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত অলরেডি প্রথম ক্যাবিনেটেই সিদ্ধান্ত হয়েছে, বিএসএফ এর যে জমি, মানে কিছু কেন্দ্রীয় এবং রাজ্য প্রকল্প একসঙ্গে কাজ করবে, সেরকম একটা বার্তা প্রথম দিনেই দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। এখনো সময় আসেনি। বিরোধী রাজনীতির অনেক লোকজন বলবার চেষ্টা করছে বিজেপি শাসিত রাজ্যে কিছু হয়নি এমন। এটা কিন্তু একেবারেই এখনই বলা যাবে না, আবার এটা পুরোটা সত্যিও নয়। মানে একটা সময় একটা শব্দ আমরা বলতাম বিমারু। আপনাকে আমি বলি, বিমারু মানে হিন্দিতে মনে হয় বিমার থেকে বিমারু এসছে। বিমারুর বি মানে হচ্ছে বিহার, বিআই, এম এ হচ্ছে মধ্যপ্রদেশ, আর আর এ রাজস্থান, ইউ হচ্ছে ইউপি। বিমারু বলতো এই কারণে তাদের মাথা পিছু আয় কম, সেখানে প্রশাসন নেই, শিল্প নেই, এইটা বলতো। কিন্তু এখন এগুলোতে সব বিজেপির সরকার চলছে। আপনি যদি দেখেন, আমি ইউপির কথা বলি, আমি উড়িষ্যার কথা বলি। উড়িষ্যায় তো গত বছর নবীন পট্টনায়ককে সরিয়ে বিজেপি সরকার এসছে। ইউপিতে দেখবেন নয়ডাতে মোবাইল ম্যানুফ্যাকচারিং হাব হয়েছে। সেখানে কে নেই? স্যামসাং আছে, ওপো আছে, ভিভো নাকি ভিভা, মানে মোবাইল ইন্ডাস্ট্রি। ওরা কানপুর, ঝাঁসি, লখনৌ এই বেল্টে ওরা তৈরি করেছে এই যে ডিফেন্সের ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি করেছে। ওরা কি করেছে, ওদের মানে দেখার মতো ওদের এক্সপ্রেসওয়ে এত ভালো, মানে সারা ভারতবর্ষে এখন ওটাকে বলা হয় এক্সপ্রেসওয়ে ক্যাপিটাল আর কি ইউপি। ইউপির প্রচুর বদনাম। ইউপিতে যোগী আদিত্যনাথ সরকার সম্পর্কে ধর্মীয় কথাবার্তা প্রচুর হয়, কিন্তু ইন্ডাস্ট্রির দিক থেকে এই জায়গাটা হয়েছে। আমরা মধ্যপ্রদেশকে বিমারুর মধ্যে রেখেছিলাম। মধ্যপ্রদেশের আপনি যদি এতে যান, ইন্দোরে এখন আইটি হাব হয়েছে, সেখানে ফার্মা ইন্ডাস্ট্রি এসছে। আমরা আগে রেওয়া মানে জঙ্গল মনে করতাম, রেওয়াতে সোলার ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। রাজস্থানেও তাই হয়েছে। আমাদের পাশে উড়িষ্যা, সেখানে সেমিকন্ডাক্টর হাব তৈরি হয়েছে, অ্যালুমিনিয়াম তো রয়েছে। ফলে একেবারে এভাবে বলা যাবে না যে বিজেপি শাসিত রাজ্য মানেই সেখানে ইন্ডাস্ট্রি হচ্ছে না, এমন নয়। কিন্তু আমরা তো তাকিয়ে আছি এই যে স্টেটগুলোতে যেমন ইন্ডাস্ট্রি হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গ আগামী দিনে ইন্ডাস্ট্রি আসবে, এটা আমরা আশা করতে পারি। ওরা তিনটে জিনিসের উপর জোর দিয়েছে এই যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, তিনটে সি মানে কিরকম? প্রথম হচ্ছে কানেক্টিভিটি, তারপরে হচ্ছে ক্রিমিনাল কন্ট্রোল 2, আর থার্ড হচ্ছে ক্লিয়ারেন্স। প্রথম কি বললাম? প্রথম আমি বলছি যে কানেক্টিভিটি। ওরা এক্সপ্রেসওয়ে করেছে, ফ্রেড মানে ডেডিকেটেড ফ্রেড করিডোর মিনস, আমরা আগে আমাদের ছোটবেলায় মনে আছে একই ট্র্যাকে লোকাল ট্রেনে চলতো, মালগাড়িও চলতো। মালগাড়ি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আটকে থাকতো, ফলে মালগাড়ি যেত না। এখন ফ্রেড করিডোর মানে কি? সেখানে শুধু মালগাড়িই চলবে। ফলে মালগাড়ি মানে কি? পণ্য পরিবহন হবে। আমি পশ্চিমবঙ্গ থেকে মাল পাঠাবো পাঞ্জাবে, কিন্তু আমাদের সেই গাড়ি যদি আটকে থাকে, সবজি নিয়ে যাচ্ছে, 3 দিন পরে যখন পৌঁছবে তখন সেই সবজিটা নষ্ট হবে। ফলে এখন এই ফ্রেড করিডোর আদার স্টেট গুলো করেছে। আমাদের এখানেও ফ্রেড করিডোর ছিল, ডানকুনি থেকে পাঞ্জাব পর্যন্ত একটা, কিন্তু যেহেতু জমি পায়নি বলে সেই ফ্রেড করিডোর তৈরি হয়নি। এখন বিজেপি সরকার এসছে, এরা এখন দেখলাম এই যে জমি দিয়েছে বিএসএফ কে, আশা করতে পারি ফ্রেড করিডোরের জন্য জমি আসবে, আমাদের গতি বাড়বে, আমাদের অন্য পণ্য বাইরে যাবে। আমি এটা খুব ছোট্ট একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবি। এবারে আমাদের বাম্পার আলু চাষ হয়েছিল। আমাদের চাষিরা আদার স্টেটের, আগের গভর্নমেন্ট করেছিল কি ইন্টারস্টেট ট্রেড, মানে আন্তরাজ্য বাণিজ্যের ক্ষেত্রে না বর্ডার সিল করে দিয়েছিল, আমাদের আলু বাইরে যেতে দেবে না বলে। মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না। উড়িষ্যা, আমাদের এখানকার আমাদের যে আলু প্রোডাকশন হতো তার 40% আলু বাইরে যেত, আদার স্টেটে যেত। আমাদের যেহেতু মানে কোল্ড স্টোরেজ নেই, মানে কোল্ড স্টোরেজ আছে, যা রয়েছে পুরো আলুর জন্য যথেষ্ট নয়। ফলে আদার স্টেটে যেত 40% আলু। কিন্তু
যেহেতু ওই উড়িষ্যা, তারা করেছে কি, তারা ইউপি থেকে এখন উড়িষ্যার আলু, মানে উড়িষ্যা আলু নিয়ে নিচ্ছে, পশ্চিমবঙ্গের আলু ঢুকতে পারছে না। আমি আশাবাদী এই কারণে, এখন পশ্চিমবঙ্গ বিজেপি সরকার এসছে, এই গন্ডগোলটা মিটলে আমাদের চাষি অন্তত দুটো পয়সা পাবে। আমাদের, আমি প্রচুর, আমি এগ্রিকালচারে কাজ করি, আমার চাষির কিছু মানে একটু উপকার হলে আমার ভাল লাগে। কারণ গত লোকসভা ইলেকশনে, মনে আছে কিনা জানি না, নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন এফপিও তৈরি করতে হবে, 10,000 এফপিও তৈরি করতে হবে। এফপিও মিনস হচ্ছে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন। সেখানে সমস্ত ফার্মার অর্গানাইজড হলে তার বার্গেনিং ক্যাপাসিটি বাড়বে, সে লার্জ স্কেলে ইনপুট কিনলে তার কস্ট অফ প্রোডাকশন কমবে। এখন বিজেপি সরকারের কাছে আমি খুব ছোট করে আনি, আমার বিজেপি সরকারের কাছে যেটা সবচেয়ে আশা করতেই পারি, এই যে প্রাইম মিনিস্টার ফসল বীমা যোজনা আমাদের কৃষকরা পাবে, তার ফসল নষ্ট হলে সে অন্তত ইন্স্যুরেন্সের টাকাটা পাবে, তার ওই যে পিএম কিষানের টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকবে। এমএসপি, আমাদের এখানে এমএসপির কোনো মানে কনসেপ্ট ছিল, এমএসপি সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিমাম সাপোর্ট প্রাইস, যাকে আমরা বলি ন্যূনতম সহায়ক মূল্য। সেন্ট্রাল গভর্নমেন্ট প্রতি বছর 17টা খারিফ শস্য, 6টা রবি শস্য তাদের এমএসপি ঘোষণা করে, মানে সরকারি দামে অন্তত কৃষক তার ফসলটা বিক্রি করতে পারবে। মান্ডিগুলোতে দুর্নীতি হতো, মান্ডি এক শ্রেণীর অফিসার এবং পাড়ার ফোড়েদের সঙ্গে টাই আপ করে কৃষক মান্ডি অবধি পৌঁছতে পারত না। বিজেপি সরকারের কাছে এইগুলো প্রত্যাশা করতে পারি আমরা, যে তারা অন্তত মান্ডি পর্যন্ত কৃষক পৌঁছতে পারে, তার ফসলের সে ন্যূনতম দাম পাক। আর শুধু ফসল উৎপাদন করলেই হবে না, তাকে ঘিরে তার প্রসেসিং ইন্ডাস্ট্রি, যদি প্রসেসিং ইন্ডাস্ট্রি তৈরি না হয়, চাষি তার ফসলের দাম পাবে না। পাশাপাশি প্রসেসিং ইন্ডাস্ট্রি তৈরি হলে, ইনভেস্ট হলে, আমার বেকার যুবকদেরও কাজ তৈরি হবে।